আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা প্রাণীবিজ্ঞান বইয়ের দ্বিতীয় যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটি হচ্ছে হাইড্রা। হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের একটি প্রাণী। এগুলোকে বলা হয় টাইপ স্টাডি। আমরা আজকে একটি টাইপ স্টাডি পড়ব, অর্থাৎ একটি প্রাণী সম্পর্কে পড়ব। সেই প্রাণীটি সম্পর্কে পড়লে আমরা ওই প্রাণীটি যে পর্বের, সেই পর্ব সম্পর্কে পুরোপুরি ধারণাটা আমরা অর্জন করতে পারবো। আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে হাইড্রা। চলো তাহলে আমরা আমাদের স্লাইডের মধ্যে প্রবেশ করি। গত ক্লাসে আমরা ত্বকের কোষগুলো নিয়ে আলোচনা করেছি, নিমাটোসিস্ট নিয়ে আলোচনা করেছি, নিমাটোসিস্টের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা অন্তঃত্বকের কোষগুলো কিরকম সেগুলো নিয়ে একটু আলোচনা করব। অন্তঃত্বকের যে কোষগুলো আছে সেই কোষগুলো এরকম। আমরা যদি বৈতক অন্তঃত্বক একসাথে দেখিয়েছিলাম, এখন আমরা শুধু অন্তঃত্বকের কোষগুলো দেখবো। আমরা অন্তঃত্বকের তিনটে কোষ নিয়ে আসছি এখানে, খুব বেশি কোষ আনিনি, ছোট্ট করে নিয়ে আসা হয়েছে। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে অন্তঃত্বকে বলেছিলাম যে অন্তঃত্বকের সবচেয়ে বেশি কোষ যেটা থাকে, যেটা দিয়ে অন্তঃত্বকের আবরণ তৈরি হয়ে যায়, তার নাম হচ্ছে পুষ্টিকোষ। এবং পুষ্টিকোষের ভিতরে দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে ক্ষণপদীয় কোষ, একটা ফ্লাজেলা যুক্ত কোষ। আমরা এখানে ক্ষণপদীয় কোষ দেখতে পাচ্ছি, এই যে ক্ষণপদীয় কোষ, আর এই কোষের গায়ে ফ্লাজেলা তৈরি হয়েছে, এটা ফ্লাজেলীয় কোষ। আর মাঝখানে কিছু গ্রন্থি কোষ থাকে। কেন? খাবার পরিপাক করার জন্য প্রচুর এনজাইম দরকার। এনজাইম আসবে কোত্থেকে? এই গ্রন্থি কোষ থেকে এনজাইম খরিত হবে। বহিঃকোষীয় যে পরিপাক হবে, সেই পরিপাকের জন্য আমাদের এই হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুষ্টিকোষের ভেতরে খাদ্য গহ্বর আছে, এখানে খাদ্য পরিপাক্য হয়, গ্রন্থি কোষ থেকে মানে বিভিন্ন বস্তু খরিত হয়। আর ফ্লাজেলা কোষে যে ফ্লাজেলা আছে, ফ্লাজেলার আন্দোলন দিয়ে এমন জোরে হাইড্রার শরীরের মধ্যে, পেটের মধ্যে আন্দোলন করে যে খাবারগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে একদম বহিঃকোষীয় পরিপাকের কার্যক্রম অনেকটা সম্পন্ন করে। আমরা অন্তঃত্বকে 5 ধরনের কোষ দেখেছিলাম। প্রথমে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে পুষ্টিকোষ। আমরা বলেছি যে সিলেন্ট্রনের বেশিরভাগ অংশ, অর্থাৎ গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, তার একটা নাম হচ্ছে সিলেন্টেরন, এর বেশিরভাগ অংশ জুড়ে থাকে হচ্ছে এই পুষ্টিকোষ। এরা স্তম্ভাকার, এই যে স্তম্ভের মতো স্তম্ভাকার, বড় নিউক্লিয়াস যুক্ত, এই যে বড় বড় নিউক্লিয়াস যুক্ত। আবার গহ্বরও থাকে, খাদ্য গহ্বর, বিভিন্ন ধরনের গহ্বর এখানে থাকে। কোষগুলো মেসোগ্লিয়া সংলগ্ন প্রান্ত অনুপ্রস্থ হয়ে প্রসারিত হয়ে পেশিলেজ। এদের এখানেও কিন্তু পেশিলেজ আছে। এখানে মেসোগ্লিয়া যদি থাকে, মেসোগ্লিয়া পেশিয়াবরণীয় কোষ যেমন পেশিলেজ থাকে, এদেরও তেমনি পেশিলেজ থাকে। কারণ যখন সংকুচিত হবে হাইড্রা, তখন টোটাল বহিঃত্বকীয় কোষও সংকুচিত হবে, অন্তঃত্বকীয় কোষও সংকুচিত হবে। অন্তঃত্বকের ম্যাক্সিমাম কোষ হচ্ছে পুষ্টিকোষ। পুষ্টিকোষের গায়ে পেশি আছে, সেই পেশিগুলো সংকুচিত হয়ে হাইড্রাকে, টোটাল দেহকে সংকুচিত করে। ভিতরে মুক্ত প্রান্ত গঠনের উপর ভিত্তি করে এটা দুই ধরনের হয়। অর্থাৎ এটা হচ্ছে বদ্ধ প্রান্ত, এই পাশে বদ্ধ প্রান্ত, এরপর হচ্ছে মুক্ত প্রান্ত। এই মুক্ত প্রান্তের গঠনের উপরে ভিত্তি করে আমাদের পুষ্টিকোষ দুই ধরনের হয়। একটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষ। এই কোষটাকে, এই যে নিচের কোষটা, এটা হচ্ছে ফ্লাজেলা যুক্ত কোষ। এই কোষগুলোর মুক্ত প্রান্তে এক বা একাধিক ফ্লাজেলা থাকে। দ্বিতীয় হচ্ছে ক্ষণপদীয় কোষ। এই কোষটি হচ্ছে ক্ষণপদীয় কোষ। এখানে দেখো, এখানে একটা পায়ের মতো তৈরি হয়েছে, এখানে একটা পায়ের মতো তৈরি হয়েছে, এই ক্ষণস্থায়ী পা, এই জন্য বলে ক্ষণপদীয় কোষ। এই কোষগুলো মুক্ত প্রান্ততে ক্ষণপথ বের করতে পারে। এই যে ক্ষণপথ বের করতে পারে কেন? এই দিক থেকে একটা পা, এই দিক থেকে একটা পা বের করে, এইখানে যদি একটা খাবার আসে, সেই খাবারকে এই দুটি পা একত্রিত হয়ে খাবারটাকে পেটের মধ্যে নিয়ে যায়, কোষের মধ্যে নিয়ে যায়। এটা অন্তঃকোষীয় পরিপাকের জন্য এই শরীরের মধ্যে এই খাদ্য গহ্বর হয়ে খাবারটাকে ভিতরে নিয়ে আসে, এবং এই জন্য এটাকে বলা হয় এমিবা ক্ষণপথ যুক্ত কোষ। আর ফ্লাজেলা যুক্ত কোষের কাজ হচ্ছে ফ্লাজেলা আন্দোলন দ্বারা খাবারকে চূর্ণ বিচূর্ণ করা। কাজ কি? ফ্লাজেলা যুক্ত কোষের ফ্লাজেলার আন্দোলন দ্বারা খাদ্য চূর্ণ বিচূর্ণ হয়, এই যে এগুলো দিয়ে। অর্থাৎ পেটের মধ্যে হাইড্রা যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, তার মধ্যে অসংখ্য পুষ্টিকোষ, তার মধ্যে ধরো অর্ধেক ফ্লাজেলা যুক্ত কোষ। আর ওই ফ্লাজেলা গুলো যত জোরে জোরে আন্দোলন শুরু করে, তখন খাবারকে একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলে। আবার এদের আন্দোলনের ফলে মুখ দিয়ে পানি ভেতরে ঢোকে। যখন এরকম করে সমস্ত ফ্লাজেলা গুলো ভিতরের দিকে টান দেয়, তখন বাইরে থেকে পানি ভেতরে প্রবেশ করে। আবার যখন সে সবগুলো একবার বাইরের দিকে যদি ফ্লাজেলা ইয়ে করে, তাহলে সমস্ত পানিগুলো
পেটের ভিতর থেকে বাইরে বেরিয়ে যায়। ক্ষণপথযুক্ত কোষ ক্ষণপথ বের করে অর্ধ পরিপাকৃত খাদ্যকে কোষের মধ্যে প্রবেশ করে অন্তঃকোষীয় পরিপাক ও পরিশোষণের কাজ সম্পন্ন করে। এই যে ক্ষণপদীয় কোষ, তার কাজ হচ্ছে এর আগে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির মধ্যে কিছু খাদ্য কিছুটা পরিপাক হয়, সেটাকে আমরা বলি বহিঃকোষীয় পরিপাক, কারণ কোষের বাইরে সেটা ঘটেছে। অর্ধ পরিপাক হয়, পুরোপুরি পরিপাক হয় না। তারপরে সেই অর্ধ পরিপাকৃত খাবারকে এই ক্ষণপদীয় কোষগুলো ক্ষণপথ সৃষ্টি করে শরীরে তার পেটের মধ্যে এভাবে নিয়ে যায়। পেটের মধ্যে খাদ্য গোবর হিসেবে নিয়ে গিয়ে এখানে তাদের খাদ্যের পুরোপুরি পরিপাক ঘটে। এই পরিপাকটা যেহেতু কোষের মধ্যে ঘটছে, সুতরাং এটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক। আর এর আগে যেটা ঘটেছিল সেটা হচ্ছে বহিঃকোষীয় পরিপাক। এটাই বলেছি, বহিঃকোষীয় পরিপাক, অন্তঃকোষীয় পরিপাক, দুই ধরনের পরিপাকই হাইড্রার ক্ষেত্রে ঘটে। পেশিতে সংকোচন প্রসারণ দ্বারা সংকোচন প্রসারণে ভূমিকা রাখে এই পুষ্টিকোষ। তাহলে প্রথম যে কোষটি সেটা হচ্ছে পুষ্টিকোষ। এই ধরনের আমরা এই যে ডিটেলস আলোচনা করলাম। বাকি 4 ধরনের কোষ কি বর্ণনা করা দরকার আছে? হ্যাঁ, কারণ বহিঃত্বকের ক্ষেত্রে আমরা এগুলো আলোচনা করেছি। তারপর আমরা সংক্ষেপে এই বাকি 4 ধরনের কোষ নিয়ে আমরা আলোচনা করব। গ্রন্থি কোষ, স্যাম্পল, এরা এই কোষ, এসব কোষ বিক্ষিপ্ত ভাবে পুষ্টিকোষের ফাঁকে ফাঁকে, ওই যে পুষ্টিকোষ ক্ষণপদীয় আর ফ্লাজেলাযুক্ত কোষ, তার ফাঁকে ফাঁকে অবস্থান করে। এদের সংখ্যা মূল দেহ হাইপোস্টোমে সবচেয়ে বেশি। মূল দেহ হাইপোস্টোমে বেশি কেন? গ্রন্থি থেকে তোমার কি বের করতে হবে? যায়। পদতলে কম, পদতলে পরিপাকের তেমন কিছু দরকার নেই, এবং কোষিকায় গ্রন্থিকোষ থাকে না, হাইপোস্টোমে থাকে অনেক। গ্রন্থিকোষ অপেক্ষাকৃত ক্ষুদ্র পেশি প্রবর্ধক, কোনো পেশি প্রবর্ধক থাকে না, যেটা পুষ্টিকোষে সব পেশি প্রবর্ধক থাকে সংকুচিত প্রসারিত হওয়ার জন্য। এই কোষগুলো দুরকম হতে পারে। মিউকাস ক্ষরণকারী কোষ, এরা প্রধানত হাইপোস্টোমে থাকে। কারণ মিউকাস মানে কি? মিউকাস হচ্ছে পিচ্ছিল, মিউকাস হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ। সুতরাং মিউকাস ক্ষরণকারী কোষ হচ্ছে হাইপোস্টোমে থাকে। কেন? কারণ মুখ দিয়ে যখন খাবারটাকে গ্রহণ করবে, আমাদের লালা যে কাজটি করে, সেই কাজ হাইপোস্টোমের মিউকাস খাবারটাকে দ্রুত ভিতরে প্রবেশ করায়। এরা পিচ্ছিল মিউকাস ক্ষরণ করে, এই মিউকাস ক্ষরণকারী কোষ। দ্বিতীয় হচ্ছে এনজাইম ক্ষরণকারী কোষ। সিলিন্ড্রনে বিক্ষিপ্ত অবস্থান করে। কেন? কারণ বহিঃকোষীয় পরিপাকের জন্য বিভিন্ন এনজাইম দরকার। সেই এনজাইম বা উৎসেচক বের করে, ক্ষরণ করে হচ্ছে এনজাইম ক্ষরণকারী কোষ। তাহলে গ্রন্থি কোষ 2 ধরনের কোষ, একটা মিউকাস ক্ষরণকারী কোষ আর একটা হচ্ছে এনজাইম ক্ষরণকারী কোষ। মিউকাস ক্ষরণকারী কোষ কোথায় থাকে? হাইপোস্টোমে থাকে। কি কাজ করে? মিউকাস ক্ষরণ করে খাবারটাকে দ্রুত গলাধকরণ করতে পারে, গিলে ফেলতে পারে, সেই কাজটি করে মিউকাসের দ্বারা। এই জন্য হাইপোস্টোমে বেশি থাকে। আর শরীরের সমস্ত জায়গায় ছড়ানো ছিটানো থাকে কে? এনজাইম ক্ষরণকারী কোষ। কারণ এনজাইম দিয়ে বহিঃকোষীয় পরিপাকের জন্য এনজাইম বা উৎসেচক নিঃসরণ করে হচ্ছে এই এনজাইম ক্ষরণকারী কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ, দেখো বহিঃত্বকের ইন্টারস্টিশিয়াল কোষ বহিঃত্বকের যে কোনো কোষের পরিণত হতে পারে, আর অন্তঃত্বকের ইন্টারস্টিশিয়াল কোষ অন্তঃত্বকের যে কোনো কোষে সে পরিণত হতে পারে। এসব কোষ কোথায় থাকে? পুষ্টিকোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। বহিঃত্বকেরটা কোথায় ছিল? পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে অবস্থান করে। এরা গোলাকার কিংবা ত্রিকোণাকার হতে পারে। অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস থাকে, আমরা দেখেছি। অন্তঃত্বকের যে কোনো কোষ গঠন করাই হচ্ছে এই অন্তঃত্বকের ইন্টারস্টিশিয়াল কোষের কাজ। সংবেদী কোষ, আমরা বহিঃত্বকের সংবেদী কোষ আলোচনা করেছি। পুষ্টিকোষের ফাঁকে ফাঁকে এরা অবস্থান করে, সংখ্যায় খুবই অল্প, ভিতরে বেশি সংবেদীর প্রয়োজন হয় না। প্রতিটি কোষ লম্বা, সরু, একটি সংবেদী রোম থাকে, মুক্ত প্রান্তে সূক্ষ্ম সংবেদী রোম থাকে, অপর প্রান্তে সংবেদী তন্তুর সাহায্যে মেসোগ্লিয়া সংলগ্ন স্নায়ু কোষের সাথে যুক্ত থাকে। কাজ: সিলিন্ট্রন থেকে সংবেদী কোষ সংবেদ গ্রহণ করে উদ্দীপনা স্নায়ু কোষে পরিবাহিত করে বা প্রেরণ করে। এবং সবশেষে হচ্ছে আমাদের স্নায়ু কোষ। বহিঃত্বকের স্নায়ু কোষ আলোচনা করেছি, এখন অন্তঃত্বকের স্নায়ু কোষ। এরা মেসোগ্লিয়া সংলগ্ন স্থানে অবস্থান করে। বহিঃত্বকের সংবেদী কোষও মেসোগ্লিয়া সংলগ্ন জায়গায় অবস্থান করে। অন্তঃত্বকের স্নায়ু কোষও অন্তঃত্বকের সাথে যে মেসোগ্লিয়া থাকে সেখানে অবস্থান করে। এরা সংখ্যায় অল্প। প্রতিটি কোষ একটি ক্ষুদ্র কোষ দেহ এবং সূক্ষ্ম স্নায়ু তন্তু নিয়ে গঠিত। আমরা আগে জানি স্নায়ু তন্তুগুলো মেসোগ্লিয়ার স্নায়ু জালকের সৃষ্টি করে। টোটাল মেসোগ্লিয়ার মধ্যে স্নায়ু জালক তৈরি করে। কাজ:
সংবেদী কোষ দ্বারা যে উদ্দীপনা সংবেদী কোষ গ্রহণ করে সেই উদ্দীপনা স্নায়ু কোষে আসে, স্নায়ু কোষ এটা সমস্ত শরীরে ছড়িয়ে দেয় এবং সেই অনুযায়ী সাড়া দিয়ে সংশ্লিষ্ট অঙ্গকে সাহায্য করে। অর্থাৎ মনে করো সংবেদী কোষ দেখলো যেখানে পানি গরম হয়ে যাচ্ছে, সুতরাং এখান থেকে সরে যেতে হবে। এই পানি যে গরম হয়ে গেল সেই সংবেদটি গ্রহণ করছে কে? সংবেদী কোষ। সংবেদী কোষ এটা স্নায়ু কোষে ছড়িয়ে দিল, স্নায়ু কোষ সমস্ত শরীরে ছড়িয়ে দিল যে এই জায়গাতে পানি গরম হয়ে গেছে, সরে যেতে হবে। তখন কি করবে? তখন কোষিকার ভিতরে সংকটটা চলে গেলে কোষিকা তখন আন্দোলিত হয়ে হয়ে সাঁতার কেটে 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 এক স্থান থেকে আরেক স্থানে চলে যাবো। বিভিন্ন ভাবে যে চলন পদ্ধতি আছে হাইড্রিয়ার, সেই চলন পদ্ধতিগুলো যে যারা সংশ্লিষ্ট এই চলন পদ্ধতির সাথে তারা চলনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। চলায় কে? স্নায়ু কোষ। সংবেদ পেয়েছে কার থেকে? সংবেদী কোষ থেকে। সংবেদী কোষ থেকে সংবেদ পেয়ে স্নায়ু কোষের মাধ্যমে সেটা কার্যকর অঙ্গে চলে যায় যাতে কার্যক্রম গ্রহণ করতে পারে। এইবার হচ্ছে আমাদের সিলেন্টেরন। সিলেন্টেরন মানে ভেতরের খালি জায়গা, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, ফাঁকা জায়গাটি কিরকম? আমরা বহির্ত্বকের কোষ দেখলাম, আমরা অন্তর্ত্বকের কোষ দেখলাম। অন্তর্ত্বকের কোষ দ্বারা পরিবেষ্টিত ভেতরে যে ফাঁকা জায়গাটি তাহার নাম হচ্ছে সিলেন্টেরন, যেটার আরেকটি নাম হচ্ছে কি? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। হাইড্রার দেহের কেন্দ্রস্থলে অবস্থিত ফাঁকা গহ্বরটিকে সিলেন্টেরন বলে। দুটি গ্রিক শব্দ নিয়ে, একটা কৈলোস মানে ফাঁপা, এন্টেরন মানে পরিপাক নালী। পরিপাক নালী আমরা যদি বলি ওটাকে, যদি ধরি মুখছিদ্র থেকে শুরু করে পাই না, ওদের তো পাইও নাই, মুখছিদ্র থেকে শুরু করে ভেতরে যে ফাঁকা ফাঁপা নালীটি তাকে আমরা পরিপাক নালী বলতে পারি, সেটার নাম হচ্ছে এন্টেরন। কৈলোস মানে ফাঁপা, সুতরাং একটি ফাঁপা পরিপাক নালীকে আমরা সিলেন্টেরন বলবো। দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত, কৈলোস এবং এন্টেরন। এটি গ্যাস্ট্রোডার্মিস দ্বারা আবৃত থাকে বলে এর নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। সিলেন্ট্রন একটি মাত্র ছিদ্র দিয়ে বাইরে উন্মুক্ত থাকে, সেটার নাম মুখছিদ্র, বায়ু ছিদ্র থাকে না। কোষিকা তো সিলিন্ডার প্রসারিত থাকে বলে কোষিকাগুলো ফাঁপা হয়, অর্থাৎ সিলিন্ডার যে ফাঁকা জায়গাটা সেটা কোষিকার ভেতরেও ফাঁপা হয়ে গিয়েছিল, আমরা সেটা দেখেছি। কাজ হচ্ছে কি? সিলিন্ডারে খাদ্যবস্তু বহিঃকোষীয় পরিপাক হয়, অর্থাৎ খাদ্যবস্তু যখন সিলিন্ডারের মধ্যে আসে তখন ফ্লাজেলা যুক্ত কোষগুলো ফ্লাজেলার না আন্দোলন দ্বারা এটাকে চূর্ণ বিচূর্ণ করে, আর গ্রন্থি কোষ মধ্যে এনজাইম ক্ষরণকারী যে কোষে এনজাইম ক্ষরণ করে কিছু খাবার পরিপাক হয়। এই কোষকে পরিপাককে বহিঃকোষীয় পরিপাক বলে, এবং সেই বহিঃকোষীয় পরিপাকটা ঘটে কোথায়? এই পরিপাক নালী অর্থাৎ সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির মধ্যে। এর মাধ্যমে খাদ্যসার শ্বসন রেচন পদার্থ পরিবাহিত, অর্থাৎ এই রেচন পদার্থ এর থেকে বাইরে বেরিয়ে যাওয়া, শ্বসন করার জন্য পানি আসা, অক্সিজেন করা, এইসব কাজ এখানে ঘটে। এই কারণে এটাকে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলে। বহির্গঠন এবং অন্তর্গঠন, আমরা এই ছবিটাও যদি আমরা দেখি তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। এখানে একটা প্রস্থচ্ছেদ, এটা একটা লম্বচ্ছেদ। এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে লম্বচ্ছেদ। প্রস্থচ্ছেদের এই কোষের স্তরটি হচ্ছে বহির্ত্বক, এক্টোডার্ম, আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বহির্ত্বক। আর এই যে নিচে লম্বা লম্বা কোষ, এটার নাম হচ্ছে অন্তর্ত্বক। আমরা বহির্ত্বকের যে 7 ধরনের কোষ সেটা নিয়ে আলোচনা করেছি, এখানে অন্তর্ত্বকের 5 ধরনের কোষ নিয়ে আলোচনা করেছি। এখানে এইখানে মাঝখানে লাল 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 একটু অংশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়া দ্বারা বহির্ত্বকের কোষ এবং অন্তর্ত্বকের কোষগুলো লাগানো থাকে। অন্তর্ত্বকের কোষের মধ্যে এই যে ফ্লাজেলা যুক্ত কোষ আমরা দেখতে পাচ্ছি, যেটা এই যে ফ্লাজেলা আছে ছোট ছোট সুতার মতো, আর যেখানে ফ্লাজেলা নাই সেটা হচ্ছে কি কোষ? পুষ্টিকোষ। হ্যাঁ, পুষ্টিকোষ তো দুটোই, সেটার নাম হচ্ছে ক্ষণপথযুক্ত কোষ। তাহলে ক্ষণপথযুক্ত কোষ এবং ফ্লাজেলা যুক্ত কোষ মিলে হচ্ছে পুষ্টিকোষ, এগুলো সবই পুষ্টিকোষ। তার মাঝে এই যে কালো রঙের আমরা দেখতে পাচ্ছি, এটা কি? সংবেদী কোষ। এটা হচ্ছে সংবেদী কোষ, এটা হচ্ছে সংবেদী কোষ, এটা হচ্ছে সংবেদী কোষ, আর এগুলো হচ্ছে স্নায়ু কোষ। এভাবে সরানো ছিটানো অবস্থায় অবস্থিত থাকে। সো ইট ইজ এ ক্রস সেকশন আর এই সেকশন। আর লম্বালম্বী সেকশনের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই যে বাইরের কোষের স্তর হচ্ছে বহির্ত্বক, এক্টোডার্ম, এটা এন্ডোডার্ম। এই যে জালের মতো আমরা যেটুকু এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্নায়ু জালক। স্নায়ু জালকের মাধ্যমে সমস্ত শরীরে স্নায়ু ছড়ানো অবস্থায় থাকে। আমরা
এই ছবিটাও যদি দেখি, আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি যে এখানে প্রস্থচ্ছেদ করা হয়েছে। এখান থেকেও যদি আমরা দেখি যে বাইরে টোটাল এই যে ছোট ছোট কোষের আবরণটাকে আমরা বলছি এক্টোডার্মের আবরণ, ভেতরে হচ্ছে এন্ডোডার্ম এর আবরণ, আর এই ভিতরটা হচ্ছে তোমার গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্টেরন। এটা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। মাঝখানে এই যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেসোগ্লিয়া, এটা হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া দ্বারা এক্টোডার্ম এন্ডোডার্ম দুটোই এখানে আমরা দেখতে পেয়েছি এই ছবিটায়। এই ছবিটা আরো পরিষ্কার আছে। এখানে এখান থেকে একটি অংশ কেটে যদি এভাবে আমরা দেখি তাহলে এটা দেখতে পাবো এই অংশটা হচ্ছে এক্টোডার্ম, এই অংশটা হচ্ছে এন্ডোডার্ম। এন্ডোডার্মে এই দেখো এই যে খাবার যখন আসে, বড় খাবার, তারপরে এই যে ফ্লাজেলা, এই ফ্লাজেলা গুলো এত আন্দোলন করে এই বড় খাবারটা ভেঙে ছোট 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 খাবারে পরিণত হয়, এবং একসময় এত ছোট খাবার পরিণত হয়, তারপর সেই খাবারগুলোকে আমাদের ক্ষণকযুক্ত কোষ সেটাকে গ্রহণ করে সেটাকে পুরোপুরি অন্তঃকোষীয় পরিপাকীতে সম্পন্ন করে। এটাও একটা তোমার প্রস্থচ্ছেদের ছবি। আমরা দেখলে এটা আমরা ধারণা নিতে পারি। এই ছবিটাও আঁকা ছবি। এটাও আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিটি আছে, এখানে কোষিকার মধ্যে ফাঁকা জায়গা, সিলেন্ট্রনের ফাঁকা জায়গাটা আছে, এখানে কুড়ির মধ্যে ফাঁকা জায়গা আছে, কুড়ির এখানে হচ্ছে এগুলো হচ্ছে কোষিকা, কুড়ির কোষিকা, মুকুলের কোষিকা, এগুলো হচ্ছে পুরো হাইড্রার কোষিকা হচ্ছে এখানে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটা তো আমরা এর আগেও একবার দেখেছি। বহিঃত্বক অন্তঃত্বকের কোষগুলো এভাবে, এবং ভেতরটা এই যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা সিলেন্ট্রন। লালটা দিয়ে আমরা বুঝাই যে খাদ্য ভেতরে প্রবেশ করে মুখ দিয়ে, এখানে পরিপাক হয়। সেই অপচ্য অংশটা এই যে মানে বেগুনি রঙের, এটা হচ্ছে অপচ্য অংশ, এখান দিয়ে বাইরে বেরিয়ে যায়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কোষিকাকে লম্বচ্ছেদ করা হয়েছে, তার ভেতরে আমরা এই সিলেন্ট্রন বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির সংযোগ দেখতে পাই। এখানেও ফাঁকা জায়গা থাকে, খাদ্যের সারবস্তু এর মধ্য দিয়ে এখানেও তোমার কাজে লাগে খাবারটাকে। আর এটা হচ্ছে এই ভেতরে সিলেন্ট্রন, এদিকটা বন্ধ, আমরা পদচাপতে বন্ধ পাই, কিন্তু গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি এই একটা মাত্র মুখ ছিদ্র দিয়ে খাদ্য গ্রহণ এবং অপচ্য অংশ বেরিয়ে যাওয়ার জন্য এই একটি মুখই এখানে আছে। এই ছবি দিয়ে আমরা ওদের অভ্যন্তরীণ গঠন, বাহ্যিক গঠন, কোষের ডিটেলস আমরা বুঝতে পারি। তো আমরা দুটো জিনিস একটু দেখবো। একটু সিলেন্ট্রন দেখলাম, এই যে গহ্বরটার নাম সিলেন্টেরন, আর একটা হচ্ছে কি বলে সিলম। এই দুটোর মধ্যে আমরা একটু পার্থক্য দেখলেই আমাদের এই পর্যায়ের ক্লাস আজকে শেষ করব। সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে সিলম। আমরা বলেছিলাম সিলম কাকে বলে, এটা সবসময় মুখস্থ করে ফেলতে হবে। সিলম হচ্ছে ভ্রূণ অবস্থায় মেসোডার্মের বিভক্তির দ্বারা যেটি, সেটা হচ্ছে সিলম। ভ্রূণ অবস্থায় মেসোডার্মের বিভক্তির দ্বারা সৃষ্ট সিলমকে সত্যিকারের সিলম বলে। আমরা দেখো এই ছবিটা দেখো, এখানে সিলম আছে। কিরকম সিলম? এটা হচ্ছে এক্টোডার্ম, এটা হচ্ছে এই যে প্রাচীরটা হচ্ছে এক্টোডার্ম, আর লাল এটা হচ্ছে এন্ডোডার্মের কোষের প্রাচীর। এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, এই যে সবুজ অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেসোডার্ম। এই মেসোডার্ম আগে একত্রে ছিল, এখন এই মেসোডার্ম এখানে ফাঁক হয়ে গিয়ে এক ধরনের মেসোডার্ম চলে গেছে এক্টোডার্মের সাথে, এক ধরনের মেসোডার্ম চলে আসছে এন্ডোডার্মের সাথে। ফলে এই মেসোডার্মের বিভক্তির দ্বারা এই যে সৃষ্টি, এই যে গহ্বর, এই গহ্বরকে সত্যিকারের সিলম বলে। খুবই সরল ভাবে এই ছবিটা দেওয়া আছে। আবার বলি, এইটা বাইরেরটা হচ্ছে এক্টোডার্ম, বাইরের অংশটা হচ্ছে এক্টোডার্ম। এই সবুজ রঙের এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এক্টোডার্মের কোষ, অর্থাৎ বহিঃত্বকের কোষ। আর এই ছবিটা হচ্ছে এন্ডোডার্ম, অর্থাৎ অন্তঃত্বকের কোষ। আমরা বলেছি সংজ্ঞাটা কি, সত্যিকারের সিলমের সংজ্ঞাটা হচ্ছে ভ্রূণ অবস্থায় মেসোডার্মের বিভক্তি দ্বারা সৃষ্ট সিলমকে সত্যিকারের সিলম বলে। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে নীল রঙের যে এই দুটি অংশ কিন্তু পুরো মেসোডার্ম। তুমি দেখতে পাচ্ছ এই যে মেসোডার্ম, এটাও মেসোডার্ম, এটাও মেসোডার্ম। অর্থাৎ মেসোডার্ম বিভক্তি হয়ে একদিক চলে গেছে এক্টোডার্মের সাথে, আর একটা অংশ চলে আসছে এন্ডোডার্মের সাথে। ফলে এই যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে মেসোডার্মের বিভক্তির দ্বারা, একদিক এক্টোডার্মের সাথে গিয়েছে, একদিক এন্ডোডার্মের সাথে। ফলে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে, সেই ফাঁকা জায়গাটাকে আমরা বলবো সত্যিকারের সিলম। এবং এই সত্যিকারের সিলমের এই ভিতরে বিভিন্ন বস্তু, বিভিন্ন ধরনের হৃৎপিণ্ড বলো, এইটা বলো, সেটা বলো, এগুলো থাকে। আর এই এন্ডোডার্ম দ্বারা বেষ্টিত থাকে হচ্ছে পৌষ্টিক নালী। এন্ডোডার্ম দ্বারা বেষ্টিত থাকে পৌষ্টিক নালী। সুতরাং পৌষ্টিক নালীর প্রাচীরে কি পাবো আমরা? পৌষ্টিক নালীর প্রাচীরে পাবো প্রথমে এন্ডোডার্ম পাবো, এর বাইরে পাবো মেসোডার্ম। আবার
দেহ প্রাচীর, এইটা হচ্ছে দেহ প্রাচীর। দেহ প্রাচীরের বাইরে পাবো অ্যাক্টোডার্ম, ভেতরে পাবো মেসোডার্ম। পৌষ্টিক নালীর বাইরে পাবো মেসোডার্ম, ভেতরে পাবো এন্ডোডার্ম। এই মাথায় নিতে হবে। অর্থাৎ দেহ প্রাচীর আর পৌষ্টিক নালীর প্রাচীরের পার্থক্য হচ্ছে এখানে দেহ প্রাচীরের বাইরে এক্টোডার্ম, ভেতরে মেসোডার্ম, কিন্তু পৌষ্টিক নালীর বাইরে মেসোডার্ম, ভেতরে এন্ডোডার্ম। এই দ্বারা এই সিলম সত্যিকার সিলম। আর সিলেন্টেরন, আমরা যেটা বলেছি সিলেন্টেরন, এই যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিটা আমরা দেখলাম যে বহিঃত্বক কোষ অন্তঃত্বক কোষের মাঝখানে, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাইরেটা হচ্ছে এক্টোডার্ম, বহিঃত্বক এক্টোডার্ম, আর এটা হচ্ছে এন্ডোডার্ম। এখানে কোনো মেসোডার্ম নেই। মেসোডার্ম না থাকার অন্য একটা জিনিস আছে, তার নাম হচ্ছে মেসোগ্লিয়া, সিমেন্ট জাতীয় পদার্থ, যারা এক্টোডার্ম এবং এন্ডোডার্মকে সিমেন্টের মতো ধরে রাখে, এরা হচ্ছে মেসোগ্লিয়া। সুতরাং এখানে কিন্তু মেসোডার্ম নেই, এখানে কি আছে? মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া ইজ নট সেল। মেসোগ্লিয়া সেল না, কোষ না, এটা সিমেন্টের মতো পদার্থ, যার দ্বারা এটা আমরা দেখতে পারি। সুতরাং এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটাকেই আমরা বলছি সিলোম, সিলেন্টেরন। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিলোম এন্ড সিলেন্টেরন? সিলেন্টেরন হচ্ছে এরকম, যেখানে এক্টোডার্ম থাকবে, এন্ডোডার্ম থাকবে, কিন্তু মাঝখানে মেসোগ্লিয়া থাকবে। সেই এন্ডোডার্ম দ্বারা বেষ্টিত ভিতরে যে ফাঁকা জায়গা, সেটাকে আমরা বলছি সিলেন্টেরন। আর সিলোম হচ্ছে মেসোডার্মে বিভক্তির দ্বারা যখন ফাঁকা জায়গা তৈরি হয়, তাকে বলা হয় সিলোম, সত্যিকার সিলোম। সিলোমের একদিকে উপরের দিকে থাকে মেসোডার্ম, নিচের দিকেও থাকে মেসোডার্ম। এভাবে আমরা দুটো পার্থক্য দেখতে পাই। আমরা পার্থক্যগুলো যদি একটু দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে পার্থক্যগুলো কিরকম। যেমন ত্রিস্তরী প্রাণীদের দেহে থাকে, সিলোম কোথায় থাকে? ত্রিস্তরী প্রাণীদের দেহে থাকে। আর সিলেন্টেরন কোথায় থাকে? দ্বিস্তরী প্রাণীদের, অর্থাৎ হাইড্রাদের ক্ষেত্রে আমরা দেখেছি তাদের থাকে সিলেন্টেরন, আমাদের ত্রিস্তরী প্রাণী তাদের থাকে সিলোম। ভ্রূণ অবস্থায় মেসোডার্মের বিভক্তির দ্বারা সৃষ্টি হয়, যে কথাটা মুখস্থ করতে বলবো সবসময়। ভ্রূণ অবস্থায় মেসোডার্মের বিভক্তির দ্বারা সৃষ্টি হচ্ছে এই সিলোম। আর এখানে মেসোডার্মের বিভক্তি দ্বারা সৃষ্ট না, কারণ এখানে মেসোডার্ম থাকেই না, বিভক্তি দ্বারা সৃষ্টি হবে কি করে? এর বাইরের ও ভেতরের দিকে মেসোডার্মের পেরিটোনিয়াম আবৃত থাকে, অর্থাৎ এই সিলোমের বাইরের দিকেও মেসোডার্ম থাকবে, ভেতরের দিকেও মেসোডার্ম থাকবে। এটার নাম হচ্ছে পেরিটোনিয়াম। মেসোডার্ম যখন বিভক্ত হয়ে যায়, উপরের দিকেও চলে যায়, নিচের দিকেও চলে যায়, দুই অংশ, তখন তার নাম হয় পেরিটোনিয়াম। এটাও পেরিটোনিয়াম, মেসোডার্মের পেরিটোনিয়াম, বাইরের দিকেও পেরিটোনিয়াম, ভিতর দিকেও মেসোডার্মের পেরিটোনিয়াম। আর এর চতুর্দিক থেকে থাকে গ্যাস্ট্রোডার্মিস, অর্থাৎ অন্তঃত্বক বা এন্ডোডার্ম। এর চতুর্দিকে, এই যে সিলেন্টেরনের চতুর্দিকে থাকে এই যে গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মের কোষগুলো। এটি সিলোমিক তরলে পূর্ণ থাকে। এর মধ্যে যে তরল থাকে, এই সিলোমের মধ্যে যে রস থাকে, সেই রসকে বলা হয় সিলোমিক রস। এই সিলোমিক রসের মধ্যে আমাদের হার্ট, আমাদের ফুসফুস, এই জিনিসগুলো, কিডনি, এগুলো আমাদের এই সিলোমিক থলির মধ্যে থাকে, গহ্বরের মধ্যে, থলির মধ্যে থাকে, এবং একটু রস দ্বারা ডুবন্ত অবস্থা থাকে, রস দিয়ে। সেই রসটির নাম হচ্ছে সিলোমিক রস, সিলোমিক তরল। আর এই সিলেন্টেরনের মধ্যে কি থাকে? পানি থাকে, খাদ্য থাকে, বর্জ্য থাকে। পানি, মুখ দিয়ে পানি আসে, সেটা থাকে, খাদ্য আসে, পরিপাক হয়, বর্জ্য পদার্থ বেরিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই সিলেন্টেরনের মধ্যে থাকে। এতে বিভিন্ন অঙ্গ, যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃতিতে অবস্থান করে। এই যে এর মধ্যে হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ এগুলো অবস্থান করে, কিন্তু এতে কোনো অঙ্গ অবস্থান করে না। এর মধ্যে খাবার টাবার যা আসে, অপচ্য পরিপাক হওয়ার পর সেটা সমস্ত শরীরে কাজে লেগে যায়, অপচ্য অংশটা বাইরে বেরিয়ে যায়। কোনো অঙ্গ এই সিলেন্টেরনের মধ্যে থাকে না, আমরা এটা দেখেছি। এটি শুধু দেহ গহ্বরে কাজ করে, সিলম। আর এটি দেহ গহ্বরের সাথে সাথে পরিপাকের কাজটিও সিলেন্টেরন করে থাকে। সুতরাং আমরা আসলে আজকের এই ক্লাসে আমরা হাইড্রার কোষের স্তর, অর্থাৎ বহিঃত্বক, অন্তঃত্বক, সিলেন্টেরন, সবগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো আজকের ক্লাস এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো। খোদা হাফেজ।